জৈব যৌগ মানে কার্বন ঘটিত যৌগ। তো এর মধ্যে যে বিভিন্ন মৌল থাকতে পারে, মানে কার্বন তো থাকবেই, কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকে, কোনো কোনো সময় হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন এগুলো থাকতে পারে। তো আমাদেরকে প্রথমেই জানতে হবে কার্বন হাইড্রোজেন আছে কি না সেটা আমি কি করে বুঝবো। তো বোঝার পদ্ধতিটা কিছুই নয়, আমি একটা টেস্ট টিউবের ভেতরে মানে শক্ত টেস্ট টিউব, তার ভিতরে স্যাম্পেল নেবো, স্যাম্পেলের মধ্যে মানে অর্গ্যানিক স্যাম্পেলটা নেবো, তার মধ্যে কী দেবো না মানে কিউপ্রিক অক্সাইড ইউজ করবো, অর্থাৎ কিউপ্রিক অক্সাইড যোগ করব আর স্যাম্পেল নেবো। স্যাম্পেলটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড যা নিয়েছি তার 5 গুণ পরিমাণটা নিয়েছি ওজন হিসেবে। নেওয়ার পর একে স্ট্রংলি হিট করব। একে হিট করার পরে কি হবে না, এখান থেকে একটা গ্যাস বেরোবে। এখান থেকে গ্যাস বেরোনোর পর এইখানটায় একটা গার্ড টিউব টাইপের রয়েছে, এই গার্ড টিউবটাই আমাকে এবার লক্ষ্য রাখতে হবে। আর এইখান থেকে যে নির্গম নলটা বেরিয়ে আসছে, এই নির্গম নলটা আমি এই একটা মানে টেস্ট টিউবের ভেতর প্রবেশ করিয়ে রাখবো, যেখানে কি রয়েছে না চুন জল রয়েছে। এটা হচ্ছে চুন জল, চুন জল, লাইন ওয়াটার। আর এখানে একটা গার্ড টিউব। যখন এখানে হিট করলাম কি হলো না, আমি দেখলাম এখানে বিন্দু বিন্দু আকারে কিছু পদার্থ এখানে জমা হয়েছে, বিন্দু বিন্দু আকারে জমা হয়েছে। আমি করলাম কি, এইটা খুলে নিয়ে ওই গার্ড টিউবের মধ্যে যে বিন্দু বিন্দু আকারে যে পদার্থটা জমা হয়েছে ওর মধ্যে অনার্দ্র কপার সালফেট দেবো। কপার সালফেটের বর্ণ কেমন, আকাশি নীল। যখন আমি হিট করব তাহলে ওদের জল অণুগুলো বেরিয়ে গেল, গিয়ে হয়ে গেল সাদা। এইবার সেই অনার্দ্র সাদা কপার সালফেটকে যদি আমি এই বিন্দু বিন্দু যেটা গার্ড টিউবের ভিতরে জমা হচ্ছে তার সংস্পর্শে নিয়ে আসি, যদি দেখি ওই কপার সালফেটটা আকাশে নীল বর্ণ ধারণ করেছে, তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারবো যে ওই পদার্থটা নিশ্চিত জল, এই পদার্থটা নিশ্চিত জল। এখন ঘটনা হচ্ছে কি কিনা, ধরো হাইড্রোকার্বন, তার সঙ্গে সিইউ দিয়েছ, এখান থেকে নিশ্চয়ই তোমার কি তৈরি হতে পারে, H2O তৈরি হবে। হলো, H2O তৈরি হলো। তাহলে এইটা প্রমাণ করলো যে হাইড্রোকার্বন না, যে আমি অর্গানিক কম্পাউন্ডটা ইউজ করেছি, সেই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি রয়েছে, নিশ্চয়ই হাইড্রোজেন রয়েছে। তাহলে এই পরীক্ষা থেকে বোঝা গেল হাইড্রোজেন রয়েছে। এবার কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন আছে, বুঝবো কি করে। হলো কি, এইখান থেকে যে গ্যাসটা বেরিয়ে এলো, আমি এখানে যে চুন জলের মধ্যে পাঠালাম, চুন জলের মধ্যে দিয়ে পাঠিয়ে কি হলো না, চুন জলকে কি করলো, প্রথমে ঘোলা করলো, তারপরে বেশি পাঠালে কি হলো, স্বচ্ছ করলো। কারণ এর সঙ্গে তৈরি হলো CO2। সেই CO2টা কি করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে তৈরি করছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2O। এইটা পদক্ষেপ। তাহলে চুন জলকে ঘোলা করে দিল। আমি যদি আরো বেশি পরিমাণে CO2 পাঠাই, তাহলে CO2 বেশি পরিমাণে পাঠালে কি হবে, দ্রবণটা ঘোলা হয়ে যাবে। তার মানে কি না, CaCO3 প্লাস CO2 প্লাস H2O তৈরি করবে ক্যালসিয়াম বাইকার্বনেট HCO3 হোল টুয়াইস। এটা দ্রাব্য। তাহলে দ্রাব্য ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে ফেলবে, তাহলে দ্রবণটা স্বচ্ছ হয়ে যাবে। এটা প্রমাণ করলো যে গ্যাসটা যেটা এখানে বেরিয়ে আছে সেটা হলো CO2। তাহলে CO2 যদি গ্যাসটা হয় তাহলে তার মধ্যে কি রয়েছে, কার্বন রয়েছে। তাহলে কার্বনটা নিশ্চয়ই এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ছিল। এখন এখানে কোনো কোনো ক্ষেত্রে হয় কি, যে কম্পাউন্ডের মধ্যে যদি সালফার থাকে, সালফার থাকলেও যে সালফার ডাইঅক্সাইডটা তৈরি হবে সেও গিয়ে প্রথমে চুন জলকে ঘোলা করবে, এবং আরও বেশি পাঠালে চুন জলকে কী করে দেবে, স্বচ্ছ করে দেবে। তাহলে ওটা যে সালফার ডাইঅক্সাইড, এটা বুঝবো কি করে, তার মানে ওই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে সালফার রয়েছে, আমি বুঝবো কি করে না, আমি করলাম কি, এই চুন জলটায় পাঠানোর আগে আমি এই মিক্সচারটাকে আর একটা জিনিসের মধ্যে দিয়ে পাঠালাম, যার মধ্যে রয়েছে কি, এই পাত্রটার মধ্যে কি রয়েছে না পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণ আছে। তা এইখান থেকে যে গ্যাসটা বেরোচ্ছে, সেই গ্যাসটা পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যাওয়ার সময় যদি এই দ্রবণটাকে সবুজ করে, তাহলে বুঝবো সালফার নিশ্চিত রয়েছে। কারণ কেবলমাত্র সালফার ডাইঅক্সাইডই আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটকে কি করে, ক্রোমিক সালফেটে পরিণত করে এবং দ্রবণটাকে সবুজ করে। তাহলে একটা
অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন হাইড্রোজেন আছে কিনা বোঝার পদ্ধতি এইটা। সালফার সেটা এইভাবেও বোঝা যায়। এবার অক্সিজেন আছে কিনা এটা বোঝার মতন একটাই পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যে নাইট্রোজেনের উপস্থিতিতে ওই অর্গানিক কম্পাউন্ডটাকে নিয়ে যদি আমি হিট করি, নাইট্রোজেন নিষ্ক্রিয়, তো অর্গানিক কম্পাউন্ডটাকে নিয়ে যদি নাইট্রোজেনের উপস্থিতিতে যদি হিট করি, তাহলে হিট করার পর যে জিনিসটা বেরিয়ে আসলো, সে ওই গার্ড টিউবের ভেতরে কি তৈরি করলো, বিন্দু বিন্দু আকারে যে জিনিসটা তৈরি করলো, সেইটা অনাদ্র CuSO4 এর সংস্পর্শে সে কি তৈরি করবে, আকাশে নীল বর্ণ ধারণ করে। এইটা প্রমাণ করছে কি না এটা হচ্ছে জল, আর সেইটা প্রমাণ করছে কি ওর মধ্যে কি রয়েছে, অক্সিজেন রয়েছে। কারণ এটা তো এখানে কি ছিল, এখানে তো নাইট্রোজেনের প্রেজেন্সে করেছি, আমার তো এখানে অক্সিজেন নেই যে আমার এই মিডিয়াম থেকে আসবে, তা তো নেই। তাহলে অক্সিজেনটা ছিল কোনটা, ওই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে। হাইড্রোজেন অক্সিজেন দুটোই রয়েছে বলেই জলটা বেরিয়ে এসছে। তাহলে এখান থেকে বুঝে গেলাম যে ওই স্যাম্পেলটার মধ্যে কি রয়েছে না অক্সিজেনও রয়েছে। এইবার দেখো আমরা এখন যেটা করতে চাইছি সেটাকে বলা হচ্ছে এলিমেন্ট ডিটেকশন। এলিমেন্ট ডিটেকশন মানে স্পেশাল এলিমেন্ট যেগুলো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থাকে সেগুলো কে কে। স্পেশাল এলিমেন্ট বলতে নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন। এটা যে হ্যালোজেন, হ্যালোজেন মানে কে কে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এইগুলোকে বলে স্পেশাল এলিমেন্ট। তাহলে একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে স্পেশাল এলিমেন্ট এইগুলো আছে কিনা জানার জন্য যে প্রসেসটা আমাকে ইউজ করতে হয় সেটাকে বলা হচ্ছে ল্যাসাইন টেস্ট। ল্যাসাইন টেস্টটা কেমন, পদ্ধতিটা একটু দেখো। পদ্ধতিটা হচ্ছে যে একটা চীনামাটির বা পোর্সেলিনের একটা বাটি থাকে, এবার করা হয় কি এর সঙ্গে একটা নুড়ি, সেটাও চীনামাটির তৈরি নুড়ি, অর্থাৎ খল, এটা নুড়ি। এর মধ্যে নেব ডিস্টিল ওয়াটার বা পাতিত জল, এটা একটা সেট হলো। এইবার কি হলো, ফিউশন টিউব আছে। ফিউশন টিউব মানে কোনটা, টেস্ট টিউবের ছোট্ট সংস্করণ, ছোট্ট টেস্ট টিউবের সংস্করণ এটা ফিউশন টিউব। আমি করলাম কি যে অর্গানিক কম্পাউন্ডটার মধ্যে এই স্পেশাল এলিমেন্টগুলো আছে কিনা জানার জন্য বলা হয়েছে, সেই অর্গানিক কম্পাউন্ডের নমুনা এর মধ্যে নিলাম। আর কি করলাম না, পাশে একটা পাত্রে কেরোসিন তেলের ভেতরে সোডিয়াম কণা টুকরো টুকরো করে কেটে রাখা থাকে, ছোট ছোট করে কেটে রাখা থাকে। সোডিয়ামকে তো কেরোসিনের নিচেই রাখতে হয়। দিয়ে সোডিয়াম একটা টুকরো চিমটা করে তুলে নিলাম, দিয়ে ব্লটিং পেপারে ওটা সোক করে নিলাম, ওটাকে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর এই ফিউশন টিউবের মধ্যে স্যাম্পেল নিয়েছি, তার মধ্যে ধাতব সোডিয়ামটা দিয়েছি। এইটা দেওয়ার পর একে স্ট্রংলি হিট করলাম, ভীষণভাবে অনেকক্ষণ ধরে হিট করলাম। এমন হিট করলাম রেড হট হয়ে গেল, ইভেন এটা বেঁকে চুড়ে গেল। দিয়ে করলাম কি, দিয়ে ওইটাকে এই নিচের অংশটাকে এইখানে জলে ডুবিয়ে দিলাম, এই রেড হট করে জলে ডুবিয়ে দিলাম। যখনই ডুবিয়ে দিলাম দেখলাম নিচের অংশটা ভেঙে চলে গেল এর ভেতরে, বাকি অংশটাকে ফেলে দিলাম। দিয়ে করলাম কি, খল দিয়ে এটাকে ভালো করে গুঁড়িয়ে নিলাম, ভালো করে গুঁড়িয়ে নিলাম। গুঁড়িয়ে নেওয়ার পর কি করলাম, ফিল্টার করলাম। ফিল্টার করার পর যে ফিল্ট্রেটটা পেলাম, সেই ফিল্ট্রেটটাকে বলা হচ্ছে তোমার ল্যাসাইন নির্যাস। ফিল্ট্রেটটা পাওয়ার পর আমার কি হলো না, আমি যেটা পেলাম এটাকে বলা হচ্ছে ল্যাসাইন নির্যাস। এই ল্যাসাইন নির্যাস ঠিক করে দেবে এর মধ্যে নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন আছে কিনা। ফসফরাসের অন্য টেস্ট বলবো। তাহলে এইগুলো আছে কিনা এগুলো আমি দেখব। কিরম করে করা হয়, আমি করলাম কি একটা নমুনা তুললাম। ধরো এটা হচ্ছে কি আমার এখানে যেটা পাওয়া গেল, এটা হচ্ছে ল্যাসাইন এক্সট্রাক্ট। ল্যাসাইন এক্সট্রাক্ট আমি কি করলাম না, একটু ল্যাসাইন এক্সট্রাক্ট টেস্ট টিউবে নিলাম। টেস্ট টিউবে ল্যাসাইন এক্সট্রাক্ট নিয়ে তার মধ্যে ফেরাস সালফেট সলিউশন দিলাম, সদ্য প্রস্তুত। ফেরাস সালফেটকে জলে দ্রবীভূত করে সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণ নিলাম।
দিয়ে তার মধ্যে ডাইলিউট H2SO4 দিলাম। ডাইলিউট H2SO4 দেওয়ার পর আমি কি করলাম, 2 ফোঁটা ফেরিক ক্লোরাইড সলিউশন দিলাম, 2 ফোঁটা, এটা 2 ফোঁটা, 2 ড্রপস। যখনই 2 ফোঁটা দেব, আমি তারপরে কালারটাকে লক্ষ্য করব। যদি কালারটা হচ্ছে প্রুশিয়ান ব্লু, এই কালারটা ধারণ করে দ্রবণটা, তাহলে আমি বুঝবো যে স্যাম্পেলের মধ্যে কি রয়েছে, নাইট্রোজেন রয়েছে। আর প্রশ্ন হচ্ছে যে এই কালারটা তৈরি করার জন্য এই ল্যাসাইন এক্সট্রাক্টের মধ্যে কোন আয়নটা দায়ী, এবং সেখানে বোঝাতে হবে যে নাইট্রোজেন যুক্ত আয়ন অবভিয়াসলি কি করে হচ্ছে, আর এই ব্লু কালার যেটা তৈরি হচ্ছে সেই কম্পাউন্ডটার নামটা কি। তা মেইনলি এখানে তৈরি হয়, ধরো অর্গানিক কম্পাউন্ডে কি রয়েছে, কার্বন রয়েছে, তুমি দিয়েছো কি সোডিয়াম দিয়েছো, কম্পাউন্ডটার মধ্যে যদি নাইট্রোজেন থাকে তাহলে এরা তৈরি করবে কি NaCN, সোডিয়াম সায়ানাইড তৈরি করছে সলিউশনের মধ্যে ল্যাসাইন এক্সট্রাক্টের মধ্যে। এরপরে কি হয়েছে, তাহলে কোন আয়নটা দায়ী হচ্ছে নাইট্রোজেনকে শনাক্তকরণের জন্য, কোন আয়নটা ল্যাসাইন এক্সট্রাক্টের মধ্যে দায়ী, CN- এইটা দায়ী। এবার কি করছে, এই যে ফেরাস সালফেট দিয়েছে, এখানে Na আছে, সে কি করেছে, জলের সঙ্গে বিক্রিয়া করে NaOH কনভার্ট হয়েছে। তাহলে ফেরাস সালফেট NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করেছে, কিসে পরিণত হয়েছে, ফেরাস হাইড্রোক্সাইডে পরিণত হয়েছে, আর কি Na2SO4 সোডিয়াম সালফেটে কনভার্ট হয়েছে। এবার কি করেছে, এই যে NaCN, এইটা এই ফেরাস হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করেছে, দিয়ে তৈরি করেছে কি Na4 FeCN6, সোডিয়াম ফেরোসায়ানাইডে কনভার্ট হয়ে গেছে, এইবার করছে কি, এই যে সোডিয়াম ফেরোসায়ানাইডটা তৈরি হলো, সেই সোডিয়াম ফেরোসায়ানাইডটা রিঅ্যাকশন করলো কার সঙ্গে, ফেরিক ক্লোরাইডের সঙ্গে রিঅ্যাকশন করেছে, দিয়ে তৈরি করেছে কোনটা, Fe4 FeCN6 Fe4 FeCN6। তাহলে আমি যদি ছোট ছোট প্রশ্ন করি, কোন অ্যানায়নটা নাইট্রোজেন শনাক্তকরণের জন্য ল্যাসাইন পরীক্ষায় ইউজড হয়, CN-। ওরা যে প্রুশিয়ান ব্লু কালারটা তৈরি করে, সেই কম্পাউন্ডটার সংকেত কি, নাম কি, সংকেত হচ্ছে Fe4 থার্ড ব্র্যাকেট FeCN6, নাম কি, ফেরিক ফেরোসায়ানাইড, ফেরিক ফেরোসায়ানাইড এটা তৈরি করে। এটা থেকে আমরা চিনতে পারলাম যে যে অর্গানিক স্যাম্পলটা দেওয়া রয়েছে তার মধ্যে নাইট্রোজেন প্রেজেন্ট। এরপর হচ্ছে সালফার যদি প্রেজেন্ট থাকে তাহলে কি করব। সবচেয়ে মজার কথা হচ্ছে সালফার যখন প্রেজেন্ট থাকবে স্যাম্পলের মধ্যে, তুমি প্রথমেই বুঝতে পারবে কিরকম না, ল্যাসাইন এক্সট্রাক্টে যখনই তুমি ফেরাস সালফেট দিলে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কালো ফেরাস সালফাইড করবে, ব্ল্যাক। কারণ ল্যাসাইন এক্সট্রাক্টে যদি Na2S থাকে, সে ফেরাস সালফেটের সঙ্গে রিঅ্যাকশন করবে, তৈরি করবে কি FeS প্লাস Na2SO4। তাহলে প্রথমে ব্ল্যাক করবে, তখন তুমি কিন্তু কনফার্ম নাও, তবে একটা গেস করতে পারলে যে হ্যাঁ স্যাম্পলটার মধ্যে হচ্ছে সালফার থাকতে পারে। তাহলে কনফার্ম হওয়ার জন্য কি করবে, কনফার্ম হওয়ার জন্য তোমাকে আরেকটা টেস্ট করতে হবে।
সেটা কি? সেটা হচ্ছে যে ল্যাসাইন এক্সট্রাক্ট যেটা নিলে Na2S, তার মধ্যে সালফার থাকলে তো মানে Na2S তৈরি হবে। Na2S তার সঙ্গে কি ইউজ করছো? তুমি ইউজ করবে সোডিয়াম নাইট্রোপুসাইড। সোডিয়াম নাইট্রোপুসাইড 2 ফোঁটা দিয়ে দিলে ওটা পিঙ্ক কালার তৈরি করবে। সোডিয়াম নাইট্রোপুসাইড Na2 FeCN O, এর নাম হচ্ছে সোডিয়াম নাইট্রোপুসাইড। সোডিয়াম নাইট্রোপুসাইড এইটা দেওয়ার পর কি তৈরি হবে? পিঙ্ক কালার তৈরি হবে। কিরকম? Na4 থার্ড ব্র্যাকেট FeCN5NOS, এইটা হচ্ছে পিঙ্ক কালারের একটা কম্পাউন্ড তৈরি করবে, পিঙ্ক কালারের কম্পাউন্ড। এইটার নামটা কি? এগুলো ক্লাস 12 এ আছে, আইপ্যাক নোমেনক্লেচার। সোডিয়াম পেন্টাসায়ানিডো নাইট্রোসিল ফেরেট 3, তাহলে সোডিয়াম পেন্টাসায়ানিডো নাইট্রোসিল ফেরেট 3 এটার নাম। আর এখানটায় কি হয়ে যাবে? তাহলে সোডিয়াম পেন্টাসায়ানিডো সালফাইডো ফেরেট কত হচ্ছে? 3। তাহলে সোডিয়াম পেন্টাসায়ানিডো সালফাইডো নাইট্রোসিল ফেরেট 3 এই নামকরণ করা হচ্ছে। তাহলে এর কালারটা কি? বেগুনি কালার, বেগুনি কালার। তাহলে এটা থেকে আমি কনফার্ম বুঝে গেলাম যে আমাকে যে অর্গানিক কম্পাউন্ডটা দেওয়া হয়েছে তার মধ্যে সালফার প্রেজেন্ট। এখন সমস্যা হচ্ছে একটা জায়গায়, যদি সালফার এবং নাইট্রোজেন দুটোই একসঙ্গে থাকে তখন এই ল্যাসাইন টেস্টে কি করে আমি বুঝবো যে এই সালফারের সঙ্গে নাইট্রোজেনও আছে? কারণ ল্যাসাইন এক্সট্রাক্টের মধ্যে আমি যখনই ফেরাস সালফেট দিলাম সঙ্গে সঙ্গেই কি হয়ে গেল? ব্ল্যাক হয়ে গেল। তাহলে তার মধ্যে ফেরিক ক্লোরাইড দিলে সেখানে যে প্রুশিয়ান ব্লু তৈরি হবে সেটা আমি বুঝবো কি করে? ভেরি সিম্পল, ফেরাস সালফেট দেওয়ার পর কি হলো? ব্ল্যাক হয়ে গেল। একটু বেশি দিয়ে দাও ফেরাস সালফেট দিয়ে, কি করলে ওই যে ব্ল্যাক প্রেসিপিটেটটা পড়লো তুমি ওটাকে ফিল্টার করে নাও। ফিল্টার করে নেওয়ার পর যেটা ফিল্ট্রেটটা পেলে, ফিল্ট্রেটের মধ্যে ডাইলুট H2SO4 দেওয়ার পর ফেরিক ক্লোরাইড দাও, তখন ফেরিক ফেরোসায়ানাইড তৈরি হবে। অর্থাৎ নাইট্রোজেনকে তুমি আইডেন্টিফাই করতে পারবে। তাহলে আমি ঠিক কি বলতে চাইলাম? নাইট্রোজেন সালফার একসঙ্গে থাকলে তাহলে আমি বুঝবো কি করে যে নাইট্রোজেনও আছে? তাহলে ফেরাস সালফেট দেওয়ার পর ব্ল্যাক হয়ে গেল, ফিল্টার করে ফিল্ট্রেট নিলাম, ফিল্ট্রেটের মধ্যে কি দিলাম না H2SO4 দেওয়ার পর ফেরিক ক্লোরাইড দিলাম, দেখলাম কি প্রুশিয়ান ব্লু কালার তৈরি হয়ে গেল। যখন এই প্রুশিয়ান ব্লু কালার তৈরি হয়ে গেল তখন এই বুঝে নিলাম যে ওর মধ্যে কি রয়েছে? নাইট্রোজেনও রয়েছে। এরপর হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন বলতে কি কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ভেরি সিম্পল। ল্যাসাইন এক্সট্রাক্ট নিলে তার সঙ্গে কি নিলে? ডাইলিউট HNO3 দিলে, দিয়ে একটু ওয়ার্ম করলে, জাস্ট ওয়ার্ম মানে গরম করলে, দিয়ে তার মধ্যে সিলভার নাইট্রেট দিলে। সিলভার নাইট্রেট দেওয়ার পর দুরকম ঘটনা ঘটতে পারে। একটা হোয়াইট প্রেসিপিটেট, সাদা দক্ষেপ আসতে পারে। আরেকটা হতে পারে কি? ইয়েলো প্রেসিপিটেট। তা সাদা দক্ষেপ যেটা এলো এর মধ্যে আমি অল্প পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, অল্প, খুব সামান্য পরিমাণে দিলাম, দিলেই দেখলাম এটা সলুবল হয়ে গেল, মানে দ্রবীভূত হয়ে গেল। আর ইয়েলো প্রেসিপিটেট এর আমি দুটো ভাগ করলাম, কারণ হোয়াইট প্রেসিপিটেট হলে হতে পারে ক্লোরাইড বা ক্লোরিন আছে, আর ইয়েলো প্রেসিপিটেট হতে পারে হয় ব্রোমিন বা আয়োডিন, দুটো যে কোনো একটা হতে পারে। তাহলে কোনটা আছে সেটা কনফার্ম করতে হবে। তাহলে এই ইয়েলো প্রেসিপিটেটকে দুটো পার্ট করলাম,
দিয়ে করলাম কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম এক্সেস অনেক বেশি পরিমাণে দিলাম, এটা সলিউবল হয়ে গেল। তাহলে যখনই সলিউবল হয়ে গেল তাহলে আমি কি বললাম, যখনই সলিউবল হয়ে গেল আমি কি বললাম যে এটা হচ্ছে গিয়ে ব্রোমিন আছে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্সেস দেওয়ার পরেও যদি ইনসলিউবল থাকে মানে অদ্রাব্য হয়ে থাকে, তাহলে আমি বুঝবো কি ওখানে আয়োডিন আছে। তাহলে আমি এইখান থেকে এই প্রসেসে বুঝতে পারলাম, ল্যাসাইন টেস্টের এই প্রসেসে বুঝতে পারলাম যে তার মধ্যে হ্যালোজেন রয়েছে কিনা, বা হ্যালোজেন থাকলেও কে রয়েছে, এটাকে আমাকে বুঝতে হলো। কি রিয়াকশন হয়, ধরো আমি বলছি যদি ক্লোরিন থাকে, তাহলে ক্লোরিন থাকলে কি তৈরি করলো, এনের সঙ্গে ক্লোরিন রিয়াকশন করে কি তৈরি করছে, NaCl করেছে। তাহলে কি করেছে, NaCl সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করেছে, কি তৈরি করেছে, AgCl এর প্রেসিপিটেট করেছে। যদি ব্রোমিন হয় NaBr হয় তাহলে AgBr এর ইয়েলো প্রেসিপিটেট, আয়োডিন হয় তাহলে AgI এর ইয়েলো প্রেসিপিটেট। তাহলে AgCl যেটা তৈরি করলো তার সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কি তৈরি করলো, আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো, তার সঙ্গে জল তৈরি করলো। এটা হচ্ছে সলিউবল। আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো এবং তার সঙ্গে জল তৈরি করলো, এটা সলিউবল হয়ে গেল। তাহলে এইভাবে আমরা হ্যালোজেন আছে কিনা এটা আমরা চিনতে শিখি। এবার যে ফসফরাস থাকলে কি করব, না আমি ফসফরাস থাকলে একটু অন্য প্রসেস ইউজ করব। আমি করব কি, যে স্যাম্পেলটাকে নেব, সলিড স্যাম্পেলকে নেব, তার সঙ্গে পারক্সাইড দিয়ে হিট করব। কিন্তু খুব টাফ ব্যাপারটা, কারণ পারক্সাইড বলো এগুলো হচ্ছে গিয়ে মানে খুব তাড়াতাড়ি এক্সপ্লোড করে, খুব সাবধানে করতে হয়। আমরা ইউজ করি গান পাউডার, এটাও খুব ডেঞ্জার, তার সঙ্গে সোডিয়াম কার্বনেট মেশাই, প্লাস ধরো স্যাম্পেলের মধ্যে ফসফরাস রয়েছে। যখন হিট করবে ফাইনালি তৈরি করে Na3PO4 সোডিয়াম ফসফেট দিয়ে এটাকে ওয়াটার সলিউবল করব। ওয়াটার সলিউবল করে কি করব না, এর সঙ্গে ঘন নাইট্রিক অ্যাসিড দেবো আর অ্যামোনিয়াম মলিবডেট এর সঙ্গে, মানে এইটা নেওয়ার পর Na3PO4 প্লাস কনসেন্ট্রেটেড HNO3 প্লাস হচ্ছে অ্যামোনিয়াম মলিবডেট, এইটা দিলেই তোমার হচ্ছে গিয়ে ইয়েলো কালার তৈরি করবে, ইয়েলো কালার। তাহলে ইয়েলো কালার যেটা তৈরি করলো সেখান থেকে আমি বুঝে গেলাম যে এটা ফসফেট রেডিক্যালের টেস্ট, তার মানে স্যাম্পেলের মধ্যে কি রয়েছে, ফসফরাস রয়েছে। তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে চিনতে শিখলাম, নাইট্রোজেনকে আইডেন্টিফাই করলাম, সালফারকে করলাম, ফসফরাসকে করলাম, হ্যালোজেনকে করলাম। এইটা হচ্ছে গিয়ে এদের অর্গানিক কম্পাউন্ডের মধ্যে এরা আছে কি নেই এটা দেখে নিলাম। এরপরে দেখাবো যে এর মধ্যে পরিমাণ কার কত, সেটা কোন কোন প্রসেসে কিভাবে মানে এস্টিমেট করা হয় সেগুলো আমি দেখাবো।